এই ভর্তুকির পরিমাণটা কি রকম, এটা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। 2016-17-তে সরকার পিডিপি কে দিয়েছে 4,000 কোটি টাকা, 17-18 এগুলো ভর্তুকি, 17-18-তে দিয়েছে 4,500 কোটি টাকা, 18-19-এ দিয়েছে 8,000 কোটি টাকা, এবং 19 এবং 20 2019-20-এ দিয়েছে 9,000 কোটি টাকা এস্টিমেটেড, 9,000 কোটি টাকা। এটা বিশাল একটা অ্যামাউন্ট এই দেয়া হয়েছে। ফলে দেখা গেল যে এই মন্ত্রণালয়ের যে বাজেট আছে, বাজেটের 3 ভাগের 1 ভাগই এই ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করানো সরকার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে দিয়ে থাকে। যা বাজেটের 3 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে রাফলি কত, 9,000 কোটি টাকা বছরে 2019-20-এ এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য। যদি তাই হয় তাহলে বিদ্যুতের মূল্য তো অবশ্যই বেড়ে যাবে। এখন আমরা প্রতি 3 মাস পর পর করে বিদ্যুতের মূল্য বাড়ানো হচ্ছে এবং আমরা দেখছি, আমরা কথাও বলেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন মানে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা প্রসঙ্গে একটা বক্তব্য আসছে যে উৎপাদন মূল্যেই তোমাদেরকে বিদ্যুৎ কিনতে হবে, তোমরা যারা বিদ্যুৎ কিনতে চাও উৎপাদন মূল্যে কিনতে হবে বিদ্যুৎ। তো ক্যাপাসিটি পেমেন্ট তো একটা হিউজ ব্যাপার, অলস পড়ে থাকবে, আমার দরকার নেই এত বিদ্যুৎ, তাও আমি বিদ্যুৎ পেয়ে গেছি, 50% বিদ্যুৎ আমার দরকার নাই, কিন্তু এর জন্য এই যে এই পয়সাটা দিতে হচ্ছে, এইটার এটা যাচ্ছে কোথায়, গ্রাহকের পকেট কাটা হচ্ছে। তো এটা একটা বিশাল একটা সমস্যা, একটা চিন্তা করা। যেমন উদাহরণ দেই একটু আমি, পটুয়াখালী যে পায়রা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, কয়লা ভিত্তিক যেটা আছে পটুয়াখালীর পায়রাতে 1320 মেগাওয়াট, এটা এটা শুরু হয়েছে কিন্তু এটা উৎপাদনের অর্ধেক আমরা ব্যবহার করতে পারছি না, অর্থাৎ ট্রান্সমিশন লাইন তৈরি হয় নাই, ডিস্ট্রিবিউশন লাইন তৈরি হয় নাই। তো কিন্তু এই পায়রা যে ইয়ে আছে, কেন্দ্র আছে, তাকে প্রতি মাসে আমাদেরকে সরকার দিতে হচ্ছে 160 কোটি টাকা গচ্চা, ক্যাপাসিটি পেমেন্টের জন্য 160 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। আমি একটু অফ করে দিই। আমি একটু দেখার চেষ্টা করলাম যে হাউ লং আই টেক। আই অলরেডি টেকেন 20 মিনিটস, তো আমার মনে হয় আমার একটু গুটিয়ে নিতে হবে। তো সুতরাং এই একটা উদাহরণ একটা দিলাম পায়রা। তো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এক জায়গায় চেয়ারম্যান উনি বলছিলেন পায়রা যে একটা পোর্ট হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, এটা আমাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাচ্ছে, এবং পাওয়ার সেল থেকে এটা একটা অনুরোধ, মানে সরকারের কাছে একটা বক্তব্য আসছে যে আর হয়তো আমাদের নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট করার প্রয়োজন নেই আমাদের, বিকজ we have over capacity, we don't need to go for new plants as such. তো কারণ যেটা একটা দেখতেছি যে বিদ্যুতের যত বেশি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তত বিদ্যুৎ উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হচ্ছে, দিন দিন ভর্তুকি বাড়ছে, এবং ভর্তুকির ফলে বিদ্যুৎটা এটা দুর্মূল্য হয়ে যাচ্ছে, এটা দুর্মূল্য হয়ে যাচ্ছে এবং গ্রাহককে এটা বহন করতে হচ্ছে। আর একটা হিসাব আছে, 2018-19 সালে বিদ্যুতের যে ক্যাপাসিটি, যত বিদ্যুৎ উৎপন্নর ক্যাপাসিটি ছিল 2018-19-এ, তার মাত্র 43% আমরা ব্যবহার করেছি, আর বাকি 57% আনইউটিলাইজড হয়ে গেছে, আমরা ব্যবহার করিনি কারণ আমাদের প্রয়োজন ছিল না, আমাদের যেহেতু ওভার ক্যাপাসিটি হয়ে গেছে। এবং ওই বছরে ওই কেন্দ্রগুলোর জন্য 9,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়েছে, যেটা একটু আগে আমি একটু বললাম। তারপরও আমাদের নতুন প্ল্যান্ট নির্মাণ চলছে। একটা ফিগারে আসছে 2017 সালে যে তেল ভিত্তিক যে 10টা বিদ্যুৎ কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছেন, সেখানে 1,768 মেগাওয়াটের জন্য, তার ভিতরে সরকারি হচ্ছে 100 মেগাওয়াট, বাকিটা হচ্ছে বেসরকারি পর্যায়ে। তো আমার মনে একটা হ্যাফাজার্ড ওয়েতে, আই রিপিট, একটা হ্যাফাজার্ড ওয়েতে এই পাওয়ার সেক্টরের জার্নিটা চলছে। এখানে রিভিউ করা দরকার, এখানে যেটা বিদ্যুৎ মহাপরিকল্পনা 2016-তে তৈরি করা হয়েছে, সেটাকে আবার রিভিউ করার সুযোগ নেওয়া উচিত এবং দেখার সমস্যাগুলো কি। প্রথম সমস্যা হচ্ছে যে বিশেষ আইন যেটা 2010-এ এটা নেওয়া হয়েছিল, সেটাকে রিভিউ করা উচিত, কারণ ওই বিশেষ আইন হয়তো এখন প্রয়োজন নাই, এখন আমাদের তো দ্রুত
আমি গন, হ্যাঁ, ইয়েস। সুতরাং ওই দ্রুত বিদ্যুতের প্রয়োজন নাই। সুতরাং বিশেষ আইন যে 2010, এটা হয়তো আমাদের রিভিউ করা বা রিপিল করার প্রয়োজন আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সবাই পাওয়ার প্ল্যান্ট করতে চায়, কিন্তু ট্রান্সমিশন লাইন কেউ খুব বসাতে চাচ্ছে না। তো এটা অনেকটা এই ধরনের, এটা 2016 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছিল যে সেই 33,000 কিলোমিটার ট্রান্সমিশন লাইন বসানোর জন্য, কিন্তু 2016 থেকে আজ 2020 এখন পর্যন্ত কোনো ফাইন্যান্সার পাওয়া যাচ্ছে না। মানে ট্রান্সমিশন লাইন বিনিয়োগের পিছনে কোনো ফাইন্যান্সার পাওয়া যাচ্ছে না, কিন্তু নতুন পাওয়ার প্ল্যান্ট বসানোর পিছনে প্রচুর ফাইন্যান্সার আসতেছে, দেশি বিদেশি বিভিন্ন রকমের। কারণ ওখানে কিন্তু লোকসান নাই, আমি যদি বসাতে পারি আমার কোনো লোকসান নাই। তো এই যে একটা নিশ্চয়তা, তো এখানে একটা বিষয় দেখার আছে যে ট্রান্সমিশন লাইনগুলো যদি নাই হয় তাহলে আমি কেন নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট বসাতে যাচ্ছি। উদাহরণস্বরূপ, আমি একটা ব্রিজ তৈরি করলাম, ব্রিজ, কিন্তু দুই পাশে আমি রাস্তাটা কানেকশন করে দিলাম না, এটাও তাই। আমি চমৎকার পাওয়ার প্ল্যান্ট করেছি, কিন্তু ট্রান্সমিশন লাইন আমি বসাই নেই, তাহলে বিদ্যুৎগুলো উৎপন্ন ঠিকই হবে, ব্যবহৃত হবে না, ট্রান্সমিট হবে না। ইটস এ বিগ ফল্ট। যদি আমি ট্রান্সমিশন লাইন না তৈরি করতে পারি, তাহলে আমি কেন নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট আমি ঘোষণা করতে যাব। তো পাওয়ার, এবং আরেকটা বিষয় হলো যে আমাদের বিদ্যুতের চাহিদা কত। এই যে স্ট্যাটিস্টিক্স গুলো এর ভিতরে অনেক, ওইটা আমাদের সঠিক না, অনেক এখানে অনেক হিসাবের মধ্যে অনেক গরমিল আছে। যেমন পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে 2016-তে বলা আছে যে আমাদের 7% যদি জিডিপি থাকে, তাহলে 2015-তে আমাদের লাগবে 10,000 মেগাওয়াট, 2020-এ লাগবে 17,000 মেগাওয়াট, 25-এ লাগবে 25,000 মেগাওয়াট, 31-এ লাগবে 37,000 মেগাওয়াট। যদি আমি 20-ই থাকি, 2020-এ বলা আছে 17,000 মেগাওয়াট লাগবে, কিন্তু কথাটা ঠিক না। এই মুহূর্তে আজকে পরশুদিন আপনারা যে দেখেছেন 1,000 মেগাওয়াট, যেটা দেখছেন 1100, তাতে আমাদের রাফলি 11,000 মেগাওয়াট দিয়েই আমাদের চলে। এখানে ফোরকাস্ট করা হয়েছে পাওয়ার 2016 সালে যে আমাদের 17,000 মেগাওয়াট লাগবে। তাহলে এই ফোরকাস্ট গুলো ফল্টি, ওভার এস্টিমেট করা হয়েছে। তো এই বিষয়গুলো যদি, সুতরাং আবার হয়তো পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান এটা আবার এই করা, এখানে 31 সালের মধ্যে তারা একটা ফোরকাস্ট করেছেন যে 37,000 মেগাওয়াট লাগবে, কিন্তু আসলে এত লাগবে না, হার্ডলি 20 অথবা 25। তার মানে কি, যেগুলো অতিরিক্ত সেগুলো অলস বসে থাকবে, আর যা হচ্ছে সেটাও আমি ট্রান্সমিট করতে পারছি না, কারণ আমার লাইন নাই। এর আগে একটা আমরা কথা শুনছিলাম যে খাম্বা আছে, বিদ্যুতের লাইন নাই, এটা একটা শুনছিলাম, এটা পলিটিক্যাল স্লোগান, খাম্বা আছে বিদ্যুতের লাইন নাই। আর এখন হয়েছে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, কিন্তু খাম্বাও নাই, লাইনও নাই। তো সুতরাং এটা একটা মানে একটা বিশেষ সমস্যার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তো 2030 সালে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট চালু হচ্ছে, যেটা চাহিদার চাইতেও 58% বেশি উৎপাদন করবে বিদ্যুৎ, ওভার ক্যাপাসিটি। সুতরাং এই পাওয়ার প্ল্যান্ট না করার জন্য একটা বিরাট রিকোয়েস্ট আছে ফ্রম দ্য পাওয়ার সেল, এবং আশা করি সরকার এই বিষয়গুলো দেখছেন। ভর্তুকি দিন দিন বাড়ছে, বিদ্যুতের দাম দিন দিন বাড়ছে, এবং আমরা প্রতিদিন বিল আসতেছে, দেখা যাচ্ছে যে দাম বেড়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা বাসায় খুব চেঁচামেচি করছি, হ্যাঁ লাইট অফ করো, লাইট অফ করো, লাইট অফ করো, ফ্যান অফ করো, কিন্তু আসলে কোথায় সমস্যাটা আমরা বুঝতে পারছি না। ওই দিক থেকে প্রতিদিন রেগুলার বিদ্যুতের দাম মানে বেড়ে যাচ্ছে। এখন এই নতুন যেগুলো পাওয়ার প্ল্যান্ট যোগদান করছে সেটা একটা বিষয় হচ্ছে। যাই হোক, আমি একটু সামারাইজ করে ফেলি, আমার হাতে সময় খুব কম। তাহলে যদি সামারাইজ করি আমি আলোচনাটা, তাহলে বিদ্যুৎ খাতের সমস্যাগুলো নাম্বার হচ্ছে ওভার ক্যাপাসিটি, নাম্বার 2 হচ্ছে ক্যাপাসিটি পেমেন্টের জন্য ওই অলসগুলো পড়ে থাকে, তার জন্য ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। 3 নম্বর হচ্ছে সাবসিডি, ভর্তুকি দেওয়া হচ্ছে। যে আমি একটু আগে বললাম যে একটা মন্ত্রণালয়ের 3 ভাগের 1 ভাগ যে খরচ, সেটা সবই যাচ্ছে ক্যাপাসিটি ভর্তুকির জন্য। আর ট্রান্সমিশন লাইনগুলো খুবই দুর্বল। এর মধ্যে কয়লা এবং এলএনজি, যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা আমদানি করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে।
একটা স্টাডিতে দেখলাম যে যে পরিমাণ কয়লা দূষণ হবে তাতে 30 বছরে 30,000 মানুষ মারা যাবে চট্টগ্রামে। 30 বছরে 30,000 মানুষ কয়লা দূষণে মারা যাবে। এটা একটা মার্কারি এবং ফ্লাই অ্যাশ ইত্যাদি বায়ু দূষণের কারণে মারা যাবে, এটা স্টাডি আসছে। আবার কক্সবাজারে 17টা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বিশ্বের একটা ক্লাস্টার হচ্ছে ইত্যাদি। 2031 সালের মধ্যে অনেকগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি প্রায় শেষে চলে আসছি, আমি আই উইল টেক আনাদার 5-7 মিনিটস, নট মোর দেন দ্যাট। মন্ত্রী, এই পাওয়ার সেক্টর যে মন্ত্রী আছেন নসরুল হামিদ, উনি জুলাই মাসে একটা ওয়েবিনার, এই যে আজকে আমরা ওয়েবিনারে কথা বলছি, এরকম একটা পিআরসিতে পলিসি রিসার্চ সেন্টার পলিসি ডায়ালগে উনি একটা ওয়েবিনার এটা কথা বলছিলেন, এবং এটা অনেকটা বোমা ফাটানোর মতো অবস্থা, একটা বোমা ফাটানোর মতো অবস্থা। কি বললেন? যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট রিভিউ করবে। 29টা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আমরা এখন পাইপলাইনে আছে, এটা আগামী 4-5 বছরের মধ্যে 29টা পাওয়ার প্ল্যান্ট এই পাইপলাইনে আছে, সেগুলো চালু হয়ে যাবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে 3টি ছাড়া বাকি 26টা রিভিউ করা হবে। রিভিউ মানে it may be acceptable, it may receive a green light, or they may receive a red light. So review means review. তার অর্থ হচ্ছে যে তিনটা গ্রিন লাইট পেয়েছে, সবুজ বাতি পেয়েছে যে 3টা পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে আর পায়রাতে এটা চাইনিজ, রামপালটা তো অবশ্যই ইন্ডো চাইনা, এটা ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্সে, মাতাবাড়িটা হচ্ছে হলো জাপানিজ অ্যাসিস্ট্যান্সে, আর পায়রাটা হচ্ছে হলো চাইনিজ। শব্দটা অ্যাসিস্ট্যান্স কিন্তু আসলে লোন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই 3টা বাদে, 3840 মেগাওয়াট বাদে বাকি যে 26টা আছে, এই 26টা শেলফ করা হলো, রিভিউ করা হবে। এটা একটা মাথায় বাজ পড়ার মতো। বাংলাদেশে কয়লার যে আনন্দ উৎসব হচ্ছিল, এবং সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কয়লার যে পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে হচ্ছিল, পাইপলাইন সবচেয়ে বেশি কয়লা চলে আসছিল বাংলাদেশে, এবং কোত্থেকে কয়লা আসবে? ইন্দোনেশিয়া কয়লাগুলো রেডি করছিল, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি রেডি করছিল। হঠাৎ করে নসরুল হামিদ এই বক্তব্যটা বলে, এটা কি তার কথা নাকি এটা সরকারি কথা এখনো পরিষ্কার না। যদি এটা সরকারি কথা হয় তাহলে অবশ্যই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানকে রিভিউ করতে হবে। উনি হয়তো হালকা করেও বক্তব্য দিতে পারে। যেটাই হোক না কেন, একটা মনে হচ্ছে যে সরকার কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট গুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন। দ্যাট বিং সো এর মধ্যে এই যে 26টা বাদ পড়ে যাবে, তার মধ্যে 98% হচ্ছে চাইনিজ। সুতরাং চায়না সাহেবদের অবস্থা খুবই খারাপ। যেই 26টা বাদ পড়বে, যদি বাদ পড়ে, বাদ নাও পড়তে পারে, যদি বাদ পড়ে, তার মধ্যে 98% হচ্ছে হলো চাইনিজ, আর রাফলি 2% বোধহয় জাপানিজ। তো সেই দিক থেকে একটা বিশাল একটা ধাক্কা লাগতে পারে। তো আপনারা অনেকে জানতে চাইবেন যে সমাধানটা কি। সোলারের একটা প্রচেষ্টা কিছু আছে, কিন্তু হালকা। এখন পর্যন্ত একটা চুক্তি হয়েছে 500 মেগাওয়াটের, তো সেটাই সবচেয়ে বড় চুক্তি। 500 মেগাওয়াটের চায়নার সঙ্গে একটা চুক্তি হয়েছে। তাছাড়া সোলারে এখন পর্যন্ত আমরা হাঁটি পা করে হামাগুড়ি দিয়ে হাঁটছি সোলারে, অন্যান্য গুলো অত এগোতে পারিনি। এখন আমি কয়েকটা প্রশ্ন চিন্তা করছি, আমি আই ওয়াজ আস্কিং মাইসেলফ, এটাই যদি হয় ওভার ক্যাপাসিটি, এত যদি বিদ্যুতের উপরে আমরা ভাসতে থাকি, একবার আমরা শুনলাম গ্যাসের উপরে ভাসতেছি, এখন আমরা যদি বিদ্যুতের উপরে ভাসতে থাকি, তাহলে রামপাল পাওয়ার প্ল্যান্ট সুন্দরবন ধ্বংস করে প্রয়োজন ছিল না 1320 মেগাওয়াট। কারণ এটার বয়স হবে 50 বছর, 50 বছর পরে রামপালও থাকবে না, সুন্দরবনও থাকবে না। সুতরাং এটা হতে পারে। কাপ্তাই বাঁধ মাত্র 230 মেগাওয়াট, মানে 1%। আজকে আমি এই যে মাথার উপরে ফ্যান চলছে, বাতি জ্বলছে, যত বিদ্যুৎ পাচ্ছি তার মাত্র 1% আসতেছে কাপ্তাই বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প থেকে, 1% অনলি।
এখন যে কেউ বলতে পারে এই বাঁধটা ভেঙে উড়িয়ে দিলে কেমন হয়, তাহলে তো অনেকগুলো ধানি জমি আমরা পাবো, অনেকগুলো মানুষকে যারা উদ্বাস্ত হয়ে গেছিল 1 লক্ষ, এখন তো অনেক বেশি হয়ে গেছে, 1 লক্ষ উদ্বাস্ত মানুষগুলোকে আবার ফেরত দিতে পারবো। তাহলে শান্তি বাহিনী যে মারামারি করছিল ওগুলোও সমস্যা হবে না, আর্মিকে ডিপ্লয় করা হবে না। সুতরাং অনেক প্রশ্ন হতে পারে। আমি কাপ্তাই বাঁধ উড়িয়েও দিতে পারি, 230 মেগাওয়াট তো দরকারও নেই আমার, আমার যেখানে ওভার ক্যাপাসিটিতে আমি যাচ্ছি। এগুলো কিছু কিছু প্রশ্ন অবশ্যই হতে পারে। তো এখন সুতরাং এই বিষয়গুলো একটু আমার মনে হয় কিছু চিন্তা করার সুযোগ আছে। এবং আমি মনে করি যে চায়নার যে BRI বেল্ট রোড ইনিশিয়েটিভ, বেল্ট রোড ইনিশিয়েটিভ, সেখানে বাংলাদেশও পার্টিসিপেট করেছে অনেকগুলো দেশের সাথে। 2013 থেকে শুরু হয়েছে, 2049 এটা শেষ হবে। বেল্ট রোড ইনিশিয়েটিভ এটা 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 এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অনেকগুলো দেশে জড়িত আছে। এবং এখানে একটা ইনফ্যাক্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে চাইনিজ ইনফ্লুয়েন্স, একটা চাইনিজ ইনফ্লুয়েন্স এনশিওর করা, অবভিয়াসলি একটা গ্লোবাল গ্রোথ ইঞ্জিন তৈরি করা, একটা কানেক্টিভিটি তৈরি করা এশিয়া, ইউরোপ, আফ্রিকার মধ্যে। সারা পৃথিবীর 65% মানুষ এই বেল্ট রোড ইনিশিয়েটিভের ভিতরে জড়িত আছে, সেখানে বাংলাদেশও আছে। এরা রেলওয়েতে সহযোগিতা করছেন, রাস্তায় করছেন, পাওয়ার প্ল্যান্ট তৈরি করছেন, যেটা আমি একটু আগে বললাম 98% পাওয়ার প্ল্যান্ট চাইনিজ অ্যাসিস্ট্যান্স আছে। সুতরাং BRI এই যে ইনিশিয়েটিভটা বাংলাদেশের জন্য এটা মুখ থুবড়ে পড়বে, এটা একটা বিষয় আছে। তো সুতরাং আপাতত এখানে আমি 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 এখানে থামতে চাচ্ছি। আমি এনকারেজ করব প্রশ্ন করা, এবং যতখানি সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলছি যে এটা এখনো আমি তৈরি করছি, পেপারটা এখনো তৈরি করছি, পেপারটা পূর্ণ হয়নি, এখনো খসড়া পর্যায়ে পেপারটা আছে। তারপর আমি চেষ্টা করব কিছু উত্তর দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কিনা আমাদের সবাইকে এফেক্ট করছে। তো আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের যে পাওয়ার এত বেশি আছে, ওভার প্রোডাকশন হচ্ছে, তাহলে রুরাল ইলেকট্রিফিকেশন বা রুরাল এরিয়াতে সব 100% পাওয়ার পাচ্ছে না কেন? Is it because of this transmission that you were saying? ট্রান্সমিশনের প্রবলেমের জন্য কি আমরা পুরো বাংলাদেশে ইলেকট্রিসিটি পাচ্ছি না? কি কারণে? প্রোডাকশন তো আমাদের অনেক বেশি। আবার বলতে হবে, আমি কথা কেটে কেটে আসতেছে, আবার বলতে হবে প্লিজ। আই ডোন্ট নো হোয়াই। এখন শোনা যাচ্ছে? আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমাদের যে পাওয়ার এত বেশি ওভার প্রোডাকশন হচ্ছে, সেই কারণে কিন্তু সেই জায়গায়ও আমাদের পুরো বাংলাদেশে 100% ইলেকট্রিসিটি রিচ করে নাই। এটা কি ট্রান্সমিশনের জন্য না অন্য কোনো কারণের জন্য? এটা কি কারণের জন্য হতে পারে যে আমরা পাওয়ার আছে, ডিস্ট্রিবিউটও করছি না, লসও করছি এবং পেমেন্টও বেশি করছি এবং প্রোডাকশন আরো বাড়াতে চাচ্ছি? থ্যাংক ইউ নীলুফার। আমার মনে প্রশ্ন আমি হয়তো পরে হয়তো 3-4টা করে ক্লাস্টার করে নেওয়ার চেষ্টা করবো। আপাতত সিঙ্গেল প্রশ্ন আনসার দেওয়া শুরু করি। যেটা আপনি বলেছেন যে 100% কেন কভারেজ হচ্ছে না, এটা বোধহয় আপনি জানতে চাচ্ছেন, ইফ আই এম নট রং। 100% কেন কভারেজ হচ্ছে না, আমি প্রথমেই বলেছি পল্লী বিদ্যুতায়নের যে 2.5 কোটি গ্রাহক আছে, তারা ঠিক মতো পাচ্ছে না। বিভিন্ন ওই যে ট্রান্সমিশন লাইন নাই বা আছে, বা দুর্বল, বা যত গ্রাহক দরকার তার চেয়ে বেশি গ্রাহক আছে, সুতরাং ট্রান্সফরমারের উপরে লোড পড়ছে, দুর্বল ট্রান্সমিশন লাইন। অ্যাজ এ রেজাল্ট 100% বাংলাদেশে, 100% বলতে অবশ্যই যে বাকি এখন যদি 80% আমরা ধরি, তাহলে 20% তো গ্রামেই আছে। সুতরাং তারা বঞ্চিত হচ্ছে বিকজ অফ আরইবি। আরইবির ক্ষমতা নেই সবাইকে বিদ্যুৎ দেওয়ার, বিকজ অফ not of availability of electricity but transmission line, as simple as that. ট্রান্সমিশন লাইনের অভাবের জন্য ট্রিপ করছে, ট্রান্সফরমার দুর্বল আছে। এবং এ পর্যন্ত গত 10 বছরে দেখেন 2016 থেকে 2020 পর্যন্ত এখনো পর্যন্ত আমরা একটা প্রকল্প পাস করতে পারিনি। এখনো পর্যন্ত প্রকল্পের জন্য ফাইন্যান্সার পাইনি। 33,000 কিলোমিটার আমরা লাইন দিতে চাচ্ছি, লাইন দিতে কোনো লোক আসছে না। সবাই পাওয়ার প্ল্যান্ট করতে চাচ্ছে, কেউ লাইন এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট 100% কভারেজটা সমস্যা হচ্ছে অবশ্যই। তবে লেটস গিভ ইট এ ট্রাই, হয়তো আগামীতে হবে। থ্যাংক ইউ সো মাচ।
Dr. Kamal, do you have any question? Kamal Bhai, Dhaka University. থ্যাংক ইউ আপা। আমি আসলে অনেক ইমপ্রেসড। তো ভেরি নাইস প্রেজেন্টেশন উইথ স্ট্যাটিস্টিক্স ডকুমেন্টস। যেহেতু এটা আমার এরিয়া না, আমি একটা জিনিস বুঝতেছি যে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন অনেক বেশি, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি না। এবং এই দেশে তাহলে এই যে বিশেষজ্ঞ কিংবা অন্যান্য মানুষ আছেন, তারা কি করতেছেন? এই বিষয়টাকে কেন ফোকাসে আনা হয় না? সাধারণ মানুষ কেন জানি না আমরা? Okay. No. So, আপনার কোশ্চেন শেষ হচ্ছে কি? জি স্যার, এটাই যে এটা একটা বিশেষজ্ঞ ভাইটাল ইস্যু, ক্রুশিয়াল ইস্যু, যেখানে বাংলাদেশে গ্রামের মানুষ, যেটা নীলুফার আপাও জিজ্ঞেস করলেন, যে গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না আরইবির মাধ্যমে, তাহলে আমাদের এই যে সারপ্লাস বিদ্যুৎ, সেগুলো আমরা কেন ডিস্ট্রিবিউট করতে পারতেছি না? বা এটা নিয়ে কেন হেডেকও নাই মানুষজনের? Uh, uh, Professor Kamal, thank you so much. Thank you so much for your question. In fact, বোধহয় আমরা ঠিক করে নিয়েছি একটা ফেই অ্যাকমপ্লি, একটা ফরাসি একটা শব্দ আছে ফেই অ্যাকমপ্লি, এটা আমার নিয়তির লেখা, এভাবে আমরা নিয়ে ফেলেছি। এই যে বাড়ছে, আপনি এক ধাপে যদি অনেক বাড়তো তাহলে সবাই চেঁচামেচি শুরু করতো। ওই যে মাঝখানে দেখলেন আপনারা বিদ্যুতের বিল বেশি এসে গেছে, তা না, অল্প অল্প করে বাড়ছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং যারা নীতি নির্ধারক, তাদের কাছ থেকে আমরা একটা বক্তব্য পাচ্ছি যে উৎপাদন যে খরচ হয়েছে সেইটাই মূল্যেই তোমাকে বিদ্যুৎ দিতে হবে, সেটা 5 টাকাই হোক আর 500 টাকাই হোক, সেই মূল্যেই তোমাকে দিতে হবে। এটা নীতি নির্ধারক যারা আছেন তারা খুব পরিষ্কার করে বলছেন। সুতরাং আমরা গ্রাহকরা মোটামুটি ঠিক আছে বাবা, কি করবো আর চলবে, এরকম একটা ফেই অ্যাকমপ্লি নিয়তির লেখা, এই ধরনের একটা কিছু মনে হয়, আমার ধারণা। আই মে বি রং। এটা একটা মনে। বিশেষজ্ঞের কথা আপনারা বলেছেন, এখানে বিশেষজ্ঞদের কিছু বক্তব্য আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে এনার্জি এক্সপার্ট যারা আছেন, এডিবি, তারপর নিসক্যাপ এনার্জি বিশেষজ্ঞ, তারা কিছু বক্তব্য সবসময় দিয়ে থাকেন। পাওয়ার সেল যেটা আছে, পাওয়ার সেলও যারা বিশেষজ্ঞ আছেন তারাও বক্তব্য দিচ্ছেন, কম বেশি দিচ্ছেন অবশ্যই। কিন্তু একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে পলিটিক্যাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, commitment of the government. When the government is committed to distribute electricity or to bring everybody under the coverage of the electricity, এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয়ত বিষয়গুলো হচ্ছে যে যেহেতু প্রচুর মানুষ আসছে এই ক্ষেত্রে, এটাও বোধহয় একটা অ্যাকোমোডেশনের ব্যাপারটা। হ্যাঁ, এরকম একটা অ্যাকোমোডেশনের ব্যাপার হতে পারে। এই বিষয়ে আমি হয়তো এর চেয়ে বেশি আর বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি যারা এক্সপার্টস, তাদের মতামত এসছে, এবং এ ব্যাপারে যেটা নসরুল হামিদ যে সেদিন কথা বললেন মে মাসে নাকি জুন মাসে, আমার মনে হয় যে দ্যাটস এ রিয়ালাইজেশন অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট দ্যাট সামথিং ইজ রং। প্রবাবলি আমরা যেভাবে যাচ্ছি, মানে পাগলের মতো কয়লার পিছনে আমরা যেভাবে দৌড়াচ্ছি, হয়তো এটা ঠিক না। There is a realization on the part of the government. Thank you so much. Kamal Chaudhary bhai, do you have any suggestions on how we get around on the increased ability of the transmission system in Bangladesh? কি করা যেতে পারে? আনমিউট করতে হবে। Can you hear me, Appa? Yes, I can hear you now. Maybe my picture is not there. No, my thinking is that having heard why investors are not coming to do the transmission lines, এটা যদি জানতে পারতাম তাহলে একটু benefit করতাম, because I can see in other developing countries, for example, like in Africa, transmission lines side by side are being done
by giant Chinese companies. Bangladesh, why our Chinese partners are not coming for transmission? Makul, would you like to answer this? হ্যাঁ শিওর আমি উত্তর দিচ্ছি আমি হ্যাঁ আমি একটু খালি পিছনে দেখলাম কোথায় আছে জিনিসটা একটু দেখে নেই ইয়েস থ্যাংক ইউ মিস্টার কামাল চৌধুরী আপনার প্রশ্নের জন্য তা হলো যে কেন মানুষ আসছে না এই ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লাইনের জন্য আমি যেটা বলছিলাম 2016 সালে প্রকল্প নেওয়া হয়েছে 13,000 কোটি টাকার একটা প্রকল্প 13,700 কোটি টাকার একটা প্রকল্প কিন্তু প্রকল্পে কোনো ফাইন্যান্সে আসছে না আমি যেটা লাউডলি চিন্তা করছিলাম যে সবাই দেখেছেন ট্রান্সমিশন লাইন সেট করলে আমি যে প্রফিট পাবো আমি যে রিটার্ন পাবো পাওয়ার প্ল্যান্ট দিলে আমি তাড়াতাড়ি রিটার্নটা পাবো আমি ইনভেস্টর হলে আমি সবসময় দেখবো আমার ইনভেস্টমেন্টটা কত তাড়াতাড়ি উঠে আসবে তো পাওয়ার প্ল্যান্টে আমি যে তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট আমি রিটার্ন পাবো আমরা তো দেখলাম কবে জানো একটা মানে কাঠ মিস্ত্রি সেও পাওয়ার প্ল্যান্ট অ্যাপ্লাই করেছে তো সুতরাং ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি যে রিটার্ন যদি পাই পাওয়ার প্ল্যান্টে তাহলে আমি কেন আমি খামাখা এই যে লম্বা এই যে খাম্বাগুলোতে আমি তার কোন আমি বসাতে যাব তো হোয়াই শুড আই গো ফর দ্যাট আমার তো রিটার্ন আসবে না অনেক সময় লাগবে যার জন্য রিয়ালিটি হচ্ছে গত 4 বছর ধরে আমরা অপেক্ষা করছি এ পর্যন্ত কোনো ফান্ডিং এজেন্সি পাচ্ছি না বা কোনো এন্টারপ্রেনার আসছে না এটাই আমার ধারণা আমি লাউডলি চিন্তা করছি হয়তো ভিতরে কিছু আরো হতে পারে লাউডলি আমি এটাই চিন্তা করছি থ্যাংক ইউ ডক্টর হক তার মানে আমাদের পলিসিতে একটা কিছু করতে হবে যেখানে কিনা ট্রান্সমিশন লাইন শুড গো along with the installation of the plant তাই না there should be a policy of the government that এটা এক পার হতে হবে to go with the installation of the plant and the transmission should go together so there should be equal subsidy for both of them is that right তা বটে এবং আমি যেটা একটু আগে বলেছি তা হলো যে যদি আমরা কোনো রিকমেন্ডেশন দিতে চাই সরকারের কাছে একটা রিকমেন্ডেশন ফ্রম দ্য পিআরসি যদি কোনো রিকমেন্ডেশন দিতে চাই আমার মনে দেওয়া উচিত এই ওয়েবিনার থেকে তা হলো যে যে আইনটি আছে সেই আইনটি হয়তো এখন রিভিউ করা যেতে পারে শব্দটা আমরা বলবো রিভিউ করা যেতে পারে সরকার যদি মনে করেন তাহলে আইনটা হয়তো রিপিল হয়ে যেতে পারে এখন হয়তো প্রয়োজন হচ্ছে না কারণ এখন তার প্রয়োজন নেই এখন তো বিদ্যুৎ ওই ক্রাইসিসটা নেই একটা হতে পারে এক আর দ্বিতীয় হলো পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যে 2016 এটা আবার রিভিউ করা যায় উচিত সবাই এটা বলছে যে তোমরা যে এই যে এত বিশাল 33,000 মেগাওয়াটের বিদ্যুৎ তোমাদের হবে 2031 সালে এই যে বিশাল যে এস্টিমেট তো সবাই যেটা বলছেন যে এই যে এস্টিমেট গুলো এটা ফল্টি এস্টিমেট এই এস্টিমেট গুলো আবার ঠিক করতে হবে রিয়ালিস্টিক করতে হবে এখন ট্রান্সমিশন লাইন যদি ঠিক হয়ে যায় তাহলে কত চাহিদা আছে আমাদের 7% গ্রোথ 8% গ্রোথ কত চাহিদা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না আবার অনেকগুলো ইন্ডাস্ট্রিতে তাদের ক্যাপটিভ পাওয়ার আছে নিজেরই জেনারেটর তারা করে ফেলেছেন দে ডোন্ট রিলাই অন দ্য গভর্নমেন্ট এই পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিদ্যুৎ উপরে তারা বিশ্বাস এবং শুধু তাই না তারা বলছেন যে সরকারি বিদ্যুতের দাম বেশি আমি যদি বিদ্যুৎ উৎপাদন করি আমার ইন্ডাস্ট্রিতে এটা বিদ্যুতের দাম কম আমি কেন বেশি দামে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিদ্যুৎ আমি কিনবো সুতরাং অনেকগুলো ফ্যাক্টরি তাদের নিজস্ব জেনারেটর চালু করেছে নিজস্ব জেনারেটর এটা আরেকটা ডাইমেনশন সো ফ্রম অল দিস পার্সপেক্টিভ এখন এটা রিভিউ করা যেতে পারে আর বিশেষ করে প্রতিমন্ত্রী মহোদয় নসরুল হামিদ উনি যে বক্তব্যটা দিলেন যে কয়লার হাত থেকে আমরা বেরিয়ে আসব কালো কয়লার হাত থেকে আমরা বেরিয়ে আসব এটা একটা বিরাট ডিপার্চার প্যারাডাইম শিফট এই প্যারাডাইম শিফটটা অবশ্যই আমাদের দেখার আছে সরকারের এটা বক্তব্য কিনা এটা জানার বিষয় আছে যদি সরকারের বক্তব্য হয় তাহলে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অবশ্যই রিভিউ হবে পাওয়ার সেলকে অবশ্যই দায়িত্ব দেওয়া হবে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান রিভিউ করো এবং এগুলো যে 26টা তারা তো মামলা করবে এই 26টা পাওয়ার প্ল্যান্ট তারা তো মামলা করে দিবে যে আমাদের টাকা ফেরত দাও
আমরা চুক্তি করেছি, আমরা লাইন বসাইছি, মানে পারলে বিদ্যুৎ যারা বসায় দেয় আমাদের টাকাটা ফেরত দাও, তখন ফোর্স মেজার বলে একটা শব্দ আছে, ফোর্স মেজার ব্যবহার করেও তারা টাকা কিছু ফেরত অবশ্যই পাবেন। এখানে একটা বিশাল একটা খরচ, নিঃসন্দেহে এগুলো চিন্তা ভাবনা করি মন্ত্রী মহোদয় বক্তব্যটা দিয়েছেন যে আমরা 3টা রেখে বাকি 26টার ব্যাপারে আমরা আবার রিভিউ করতে চাই। সুতরাং এটা একটা বিরাট প্যারাডাইম শিফট, এখানে অনেক চিন্তার সুযোগ আছে। আমি মনে করি আগামী দিনগুলোতে এটা নিয়ে একটা আলোচনার সুযোগ হবে বা চিন্তা হতে পারে। একটা পয়েন্ট, আমাদের চেয়ারম্যান স্যার কোথায় আছেন কিনা? স্যার আকবর ভাই আপনি আছেন? আর কারো কোনো কমেন্ট আছে কিনা? মাহফুজ ভাই খুবই ভালো একটা আমরা তথ্য পেলাম। It's been very interesting and very nice. I think we have to compile this information that you have. It's very important, very practical and very informative. এটা আমার মনে হয় we should send it to different departments. You should be able to assist us into sending these different departments which are relevant and which can take action, and which can, bring these policies into consideration that could change the situation of overproduction of power and less availability of power in the country, and also the overpayment of the customers that we are using. So with this, I think we need to wait for our chairman. If he's around, I'd like to say a few